নয়ন শোনো, তোমার ভালোবাসার পরশ পেলে আমি পরীক্ষা আরও ভালোভাবে দিতে পারবো। তাই আমি পরীক্ষার আগে তোমার সাথে একটিবার রুম ডেট করতে চাই। প্লিজ তুমি না বলো না। আর তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি পরীক্ষা দেব না, এই বলে দিলাম। এখন দেখো তুমি কি করবে। আচ্ছা, বেড়া করে পড়লাম তো। কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না। কাল বাদে পরশু পরীক্ষা শুরু হবে, আর কাল যদি রিয়ার সাথে ডেট করতে যাই তাহলে যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আর না গেলেও তো হচ্ছে না, কারণ রিয়া যে জেদি মেয়ে, না জানি কি করে বসে। আমি কালকে যদিও সাথে না যাই, দেখা যাবে যে সে পরশুদিন পরীক্ষা দিতে আসবে না। তাই আর কি করব, নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও রিয়ার সাথে ডেট করতে যাওয়াই রাজি হলাম। রিয়া তো এবার মহা খুশি, কারণ তার প্ল্যান কালকে সাকসেস হতে চলেছে। আসলে রিয়া কিন্তু মূলত নয়নের সাথে এতদিন ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে, কারণ নয়নের প্রতি তার অনেক রাগ আর প্রতিশোধের আগুন। তো যে কথা সেই কাজ, রিয়া একটি আবাসিক হোটেলের রুম বুক করলো আর তার বান্ধবীদের সবকিছু বুঝিয়ে বললো এবং সময় মতো রেডি থাকতে বলল। তো যাই হোক, পরদিন সকাল সকাল নয়ন গোসল করে হালকা নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়লো মেইন রোডে। এমন সময় খেয়াল করলো যে রিয়া আজকে তাদের গাড়ি নিয়ে না এসে রিক্সা করে আসছে, কারণ গাড়ি নিয়ে আসলে প্রাইভেট কারের ড্রাইভার বিষয়টি জানতে পারবে। তাই রিয়া চাহনি যে ড্রাইভার এ বিষয়টি অমুক, সে কারণেই সে রিক্সা নিয়ে এসেছে। এবার রিয়া নয়নের কাছাকাছি এসে নয়নকে বলল, নয়ন তাড়াতাড়ি আমার পাশে এসে বসো আর রিক্সার হুক উঠিয়ে দাও। নয়নকে এটা বলে রিক্সাওয়ালাকে বললাম, এই মামা, সামনে যে পদ্মা হোটেল আছে সেখানে ব্রেক করবেন। রিক্সা মামকে এই কথাটি বলে রিয়া অপেক্ষা করতে লাগলো যে কখন হোটেলের সামনে যাবে। কিছুক্ষণ পর নয়ন খেয়াল করলো যে পদ্মা আবাসিক হোটেলের সামনে এসে রিক্সাটি ব্রেক করেছে। এরপর দুজনে মিলে রিক্সা থেকে নামলো আর রিয়া তার ভাড়া মিটিয়ে নয়নের হাত ধরে চলে যাচ্ছে হোটেলের ভিতরে। আসলে নয়ন ভাবতেও পারেনি যে রিয়া নয়নকে একটি আবাসিক হোটেলে নিয়ে আসবে। এরপর এসে যেহেতু পড়েছে, তার কিছু বলতে পারছে না নয়ন, চুপচাপ শুধু দেখেই যাচ্ছে কি হয়। এরপর রিয়া রিসেপশনে গিয়ে তাদেরকে বলল, এখানকার ম্যানেজার কে আপনি? হ্যাঁ আমি। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি আপনাদের এখানে যে রুমটি বুক করেছিলাম ওটার চাবি দিন। আচ্ছা ম্যাম, আপনার নামটা একটু বলবেন প্লিজ? আমার নাম রিদিশা। হ্যাঁ, ভালো করে চেক করে দেখুন যে রিদিশা নামে আজকে এই সময়ের রুম বুক করা ছিল আর তার পেমেন্টও করা ছিল। ও হ্যাঁ, রিদিশা ম্যাম। চলুন তাহলে, আপনাদের রুম তো রেডি আছে, আমি নিজেই নিয়ে যাই আপনাদের সেখানে। আসলে রিয়া ভুয়া নাম ব্যবহার করে হোটেল রুম বুক করেছে। এরপর ম্যানেজার রিয়া আর নয়নকে রুমে নিয়ে চলে আসলো। এবার রিয়া নয়নকে খাটে বসতে বলে রুমের দরজা লক করে দিল, আর ওদিকে রিয়ার প্ল্যান অনুযায়ী তার বান্ধবীরা গেল পুলিশের কাছে আর কান্না করতে করতে পুলিশকে বলল, স্যার স্যার প্লিজ আমার বান্ধবীকে বাঁচান। একটা অমানুষের বাচ্চা আমার বান্ধবীকে তুলে নিয়ে গেছে একটা আবাসিক হোটেলে ওর সর্বনাশ করার জন্য। প্লিজ স্যার ওকে বাঁচান। কি কি বলছেন এসব? আপনারা চলুন তো। এরপর তাদের কথা মতো পুলিশ আসতে লাগলো হোটেলের দিকে, আর ওদিকে হোটেল রুমে রিয়া তার জামা কাপড়ের এবং চেহারা এমন অবস্থা করলো যেন দেখে মনে হয় তার সাথে ধস্তাধস্তি বা জোর জবরদস্তি করা হয়েছে। রিয়ার এমন চেহারা দেখে নয়ন তাকে জিজ্ঞেস করলো, আরে রিয়া, কি করলে এটা তুমি? চেহারা এমন অবস্থা করলে কেন? আর তোমার জামা কাপড়ের এরকম অবস্থা করলে কেন? রিয়ার এরকম অস্বাভাবিক কাজকর্মে আমার ভেতরে কেমন জানি একটা ভয় কাজ করতে লাগলো, কারণ রিয়া তার পোশাক, এরকম চেহারা, এমন অবস্থা করেছে দেখে মনে হবে আমি যেন তার সাথে অনেক জোর জবরদস্তি করেছি। বুঝতে পারছি না রিয়া আসলে কি করতে চায়। আচ্ছা রিয়া, তুমি আসলে কি করতে চাও বলো তো আমায়? রিয়াকে এটি বলতেই হঠাৎ করে দরজায় কারো যেন নক করতে শুনলাম। দরজার ওপাশ থেকে কেউ একজন খুব রাগান্বিত স্বরে বলছে, এই বেটা নয়ন, তাড়াতাড়ি দরজা খুল, তা না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দরজার ওপাশ থেকে কারো এমনভাবে চিৎকার দিয়ে আমাকে ডাকায়, আমি তো খুব ভয় পেতে লাগলাম।
আর খেয়াল করলাম রিয়া হঠাৎ আমাকে জড়িয়ে ধরল আর বলল, নয়ন, আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরো, আমার খুব ভয় লাগছে। আচ্ছা, এখন কি হবে বলো তো? কি হবে সেটা জানি না, কিন্তু বুঝতে পারছি না এভাবে আমার নাম ধরে ডাকছে কে, আর এত ধমকের স্বরে ডাকছে কেন। রিয়াকে এটি বলতেই রিয়া আমাকে বলল, আচ্ছা নয়ন, যাই হোক, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখি যে দরজার ওপাশে কে, আর কেনই বা তোমাকে নাম ধরে এভাবে ডাকছে। আরে বোকা, আমি তো জানি যে দরজার ওপাশে আসলে কে। তুই একটু অপেক্ষা কর, একটু পরেই দেখতে পাবি যে কত ধানে কত চাল। কি জানি। ফিসফিস করে রিয়া বলতে বলতে চলে গেল দরজার কাছে। আর এমন সময় আমার হঠাৎ খেয়াল, রিয়ার শরীরে আর পোশাকের অবস্থা তো ঠিক ভালো দেখাচ্ছে না। এমন অবস্থায় যদি বাইরে যাই তাহলে তো সন্দেহ করবে। এটা ভাবতেই কি আর হাত ধরে টান দিতে যাব, অমনি রিয়া দরজা খুলে দিল। আসলে এমন একটা অবস্থা হয়েছিল যে রিয়া যখনই দরজাটা খুলল আর অমনি আমি রিয়ার হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে আসতে লাগলাম। হঠাৎ করে চোখ পড়ল সেই লোকটির উপরে, যে কিনা দরজার ওপাশ থেকে আমাকে ডাকতেছিল। খেয়াল করলাম লোকটি ছিল পুলিশের লোক। আর পুলিশকে দেখতে পেয়ে রিয়া যেন সাথে সাথে পুরো চেঞ্জ হয়ে গেল। সে আমার থেকে হাতটি সজোরে ছাড়িয়ে নিয়ে পুলিশের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। খেয়াল করলাম পুলিশের সাথে রিয়ার বান্ধবীরাও রয়েছে। এমন সময় রিয়া পুলিশকে বলতে লাগলো, প্লিজ স্যার, আমাকে বাঁচান। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে এই ছোট লোকের বাচ্চা আমার সর্বনাশ করে দিত। প্লিজ স্যার, প্লিজ আমাকে বাঁচান। এই ছোট লোকের বাচ্চা আমাকে মিথ্যে বলে হোটেলে নিয়ে এসে জোর করে আমার ইজ্জত নষ্ট করতে চাচ্ছে। প্লিজ স্যার, এর থেকে আমাকে বাঁচান, না হলে এ আমার অনেক বড় একটা সর্বনাশ করে দিবে। কি রে বেটা, সহজ সরল মেয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে হোটেলে এনে এসব করিস? চল এবার থানায়, তোকে আজ উচিত শিক্ষা দিব। তুই এবার হাড়ে হাড়ে টের পাবি এসব অকাজের কত ভয়ঙ্কর শাস্তি হতে পারে। স্যার প্লিজ আমার কথা শুনুন। আসলে আপনি যেমনটা ভাবছেন বিষয়টা তেমন নয়। তাহলে বিষয়টা কেমন, হ্যাঁ? তুই কি মনে করেছিস তোর এসব খোকা বোঝানো কথা শুনে আমি এখান থেকে চলে যাব? তুই আগে চল থানায়, তারপর তোর সব কথা সেখানে গিয়ে শুনবো। পুলিশ আমার আর কোনো কথাই শুনল না। হাত করা পরিয়ে আমাকে সোজা টেনে নিয়ে যেতে লাগলো। এমন সময় পেছনে খেয়াল করলাম রিয়া তার বান্ধবীদের সাথে হাত মেলাচ্ছে আর জোরে জোরে হাসছে। রিয়ার আর তার বান্ধবীদের এমন দৃশ্য দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ছিল রিয়ার একটি চক্রান্ত। এতক্ষণে বুঝতে পারলাম যে রিয়া আসলে আমার সাথে মিথ্যে প্রেমের ছলনা করে আমার জীবনটাকে নষ্ট করে দিল। আমার প্রশ্নের সন্দেহ হয়েছিল রিয়ার এরকম আচরণ দেখে, আর পুলিশের কাছে এরকম কাকুতি মিনতি করে মিথ্যে কথাগুলো বলল যে আমার আর বুঝতে বাকি নেই আসলে রিয়া আমার সাথে সত্যিই ছলনা করেছে। সে আমাকে ভালো তো বাসে না, উল্টো আরও আমার থেকে প্রতিশোধ নেবার জন্য এটি করেছে। মনে মনে কথাগুলো ভাবছি আর পুলিশের সাথে থানায় যাচ্ছি। তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল যে কালকে তো আমাদের পরীক্ষা, আর আমি যদি পরীক্ষায় পাশ না করতে পারি তাহলে আমি আমার পরিবারের কাছে কি জবাব দিব। কারণ মা বাবা যদি শুনতে পায় যে আমাকে পুলিশে গ্রেফতার করেছে, তাও কি না আবার একটা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের চেষ্টার অপরাধে, তাহলে তো তারা খুব কষ্ট পাবে, কারণ আমাকে নিয়ে তাদের সব স্বপ্ন আর আশা। নয়ন এসব ভাবছে আর পুলিশের সাথে থানায় যাচ্ছে। আসলে নয়ন কখনো কল্পনাও করতে পারেনি যে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে। তবে এই বিষয়ে নয়ন আগে থেকে কিছুটা আন্দাজ করতে পারলেও পরিস্থিতিটাই এমন ছিল যে কোনো কিছুই সে নিয়ন্ত্রণ করতে পারেনি। কারণ রিয়া নয়নের থেকে প্রতিশোধ নেওয়ার জীবনও এবং তার জীবনটা নষ্ট করার দেওয়ার জন্য এমন নিখুঁত একটি পরিকল্পনা করেছে, তা নয়নের মতো গ্রামের একজন সাধারণ ছেলের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। তো যাই হোক, এবার নয়নকে থানায় নিয়ে আসলো আর কারাগারে বন্দি করলো। এরই মাঝে রিয়া তার বান্ধবীদের সাথে সেখান থেকে চলে গেল, আর রিয়া চলে গেল তাদের বাসায়। আর ইতোমধ্যে রিয়ার বান্ধবীরা কলেজে অপরিচিত সকলের কাছে এই বিষয়ে বলতে লাগলো। কলেজের প্রিন্সিপাল তো এই ঘটনাটি শুনে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। আসলে সে ভাবতেও পারেনি যে নয়নের মতো একটা ভালো ছেলে এমন একটা কাজ করবে। এই ঘটনার প্রায় বেশ কিছুক্ষণ পর নয়নের মামাও জানতে পারলো আর তৎক্ষণাৎ ছেড়ে চলে গেল থানায় গিয়ে পুলিশকে সবকিছু জিজ্ঞাসা করলো এবং তার কাছ থেকে পুরো বিষয়টা জানতে পারলো। এবার নয়নের মামা নয়নকে বলল,
সি সি নয়ন, তুই এমন একটা জঘন্য কাজ করতে পারলি? তা আমি কখনো ভাবতেও পারিনি। জানিস তোকে কত বিশ্বাস করতাম আর কত ভালোবাসতাম। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই এত খারাপ একটা কাজ করতে পারিস। আরে আমার কথা না হয় বাদই দিলাম, তুই তো তোর বাবা মায়ের কথা একবার হলেও চিন্তা করতে পারতি। তোর বাবা অন্যের জমিতে কাজ করে কত কষ্ট করে তোর পড়ালেখার খরচ চালায়, আর সেই তুই কিনা বাবা মায়ের স্বপ্নকে এভাবে ভেঙে চুরমার করে দিলি। আসলে আজকে তোকে আমার ভাগিনা বলতে লজ্জা হচ্ছে। থাক তুই এখানে, আর আমি গিয়ে তোর বাবা মাকে পুরো বিষয়টা জানিয়ে দিচ্ছি। মামা প্লিজ, তুই মা বাবাকে কিছু বলো না, তাহলে তারা অনেক কষ্ট পাবে। আর আমি চাই না যে তারা আমার এই কথা শুনে কষ্ট পাক। মামা, তুমি দেখো গিয়ে রিয়ার বাবাকে বুঝিয়ে কিছু একটা করতে পারো কি না, কারণ আমি রিয়ার সাথে এমন কোনো খারাপ কাজ করিনি যে আমাকে জেলে থাকতে হবে। আর মামা, তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো, আমি কখনো এমন কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করা হয়েছে এবং আমাকে ফাঁসানো হয়েছে। আসলে রিয়া আমার থেকে প্রতিশোধ নিতে চায়, সেই কারণে সে আমার সাথে এমনটি করেছে। তুমি প্লিজ দাও গিয়ে রিয়ার বাবাকে বুঝিয়ে এখানে নিয়ে এসে আমাকে মুক্ত করো। কালকে আমাদের পরীক্ষা, যদি আমি পরীক্ষা না দিতে পারি তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। নয়নের মামা তখন কিছুটা হলেও নয়নের কথা বিশ্বাস করল আর সঙ্গে সঙ্গে চলে গেল রিয়াদের বাড়িতে। বেশ খানিকক্ষণ রিকশায় করে যাওয়ার পর অবশেষে নয়নের মামা পৌঁছে গেল রিয়াদের পাশে। ভেতরে গিয়ে দেখতে পেল রিয়ার বাবা সোফায় বসে পেপার পড়ছে আর চা খাচ্ছে। তখন নয়নের মামা সোজা গিয়ে রিয়ার বাবার পা জড়িয়ে ধরল আর তাকে বলল, ভাই সাহেব, নয়নকে আপনি বাঁচান। আপনার মেয়ের দেয়া মিথ্যা অপবাদে পুলিশ তাকে ধরে নিয়ে জেলখানায় চলে গেছে। আজ বাদে কাল তার পরীক্ষা শুরু হবে। এখন যদি সে জেলখানায় থাকে তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যাবে একটি পরিবারের স্বপ্ন। প্লিজ ভাই সাহেব, একটু দয়া করেন। তখন রিয়ার বাবা নয়নের মামার কাছ থেকে পুরো ঘটনাটা জানল আর তৎক্ষণাৎ গাড়ি বের করে নয়নের মামাকে সাথে নিয়ে চলে গেল সোজা থানায়। থানায় গিয়ে পুলিশের কাছ থেকে পুরো বিষয়টা শুনলো সে আর পুলিশকে বলল, স্যার আপনি ওকে ছেড়ে দিন। ওর বিরুদ্ধে যে মামলা করেছে আর অপবাদ দিয়েছে আমি তার বাবা, তাই ওকে আপনি ছেড়ে দিন। রিয়ার বাবার এমন কথা শুনে পুলিশ তখন তাকে বলল, আচ্ছা শুনুন আমি কি বলি। আপনার কথায় আমরা ওর বিরুদ্ধে থেকে অভিযোগ মুক্তি করে ওকে জামিন দিতে পারবো না। তবে হ্যাঁ, যে ওর বিরুদ্ধে অভিযোগ করেছে সে যদি অভিযোগ তুলে নেয় তাহলে আমরা তাকে সসম্মানে মুক্তি দেব। আর শুধু মুক্তি দেব না, তাকে ওই মেয়েটির সাথে আইনতভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ করে তবেই মুক্তি দেব। এবার আপনি ডাকুন আপনার মেয়েকে। এবার রিয়ার বাবা ফোন করে রিয়াকে থানায় আসতে বলল। রিয়াও বাবার কথায় আর দেরি না করে সোজা চলে আসতে লাগলো থানার দিকে। আর ওদিকে এতক্ষণ এই ঘটনাটির কথা কলেজ সহ পুরো এরিয়ায় যেন গুলির বেগে ছড়িয়ে পড়েছে। যাই হোক, এবার রিয়া চলে আসলো থানায় আর বাবার কথা অনুযায়ী পুলিশের কাছ থেকে কেস তুলে নিতে চাইলো, কিন্তু পুলিশের দেওয়া শর্তটা সে মানতে রাজি নয়, কারণ পুলিশ তাদেরকে বিয়ে করিয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু রিয়া তো কখনোই এমন একটি ছেলেকে তার স্বামী হিসেবে মেনে নিবে না। বাবা, পুলিশ আঙ্কেল এগুলো কি বলছে? আমি কেন এই ছেলেকে বিয়ে করতে যাব? ওর তো কোনো যোগ্যতাই নেই আমাকে বিয়ে করার। রিয়ার বাবা তখন রিয়াকে বোঝালো যে, দেখিয়া তোর সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে আর এই বিষয়টা তোদের কলেজ সহ পুরো এরিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন তুই যদি এই ছেলেকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমাদের মান সম্মান আর কিছুই থাকবে না। সে তোকে এই বিয়েটা করতেই হবে। তারপর রিয়া সবটা বুঝলো আর মনে মনে আরও একটি প্ল্যান করলো। আসলে রিয়া ছিল খুব জেদি আর অহংকারী, তাই আপাতত তার বাবার কথায় রাজি হলো তাকে বিয়ে করার জন্য। এবার রিয়ার বাবা নয়নের মামা সহ নয়নকে ওর বিয়ের রিয়ার বান্ধবীদের সবাইকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। এবার সন্ধ্যার পর কাজী সাহেবকে ডেকে এনে তাদের বিয়ের কার্য সম্পন্ন করা হলো। এবার বাসর ঘরের ঘটলো আসল কাহিনী। রিয়ার ঘোমটা দিয়ে বসে আছে বাসর ঘরে। এমন সময় খেয়াল করলো নয়নে আসছে তার কাছে। নয়ন রুমে এসে দরজাটি লক করে যেই না খাটে বসে রিয়ার ঘুমটা তুলবে, তখনই হঠাৎ করে রিয়া তার গালে কষে একটা থাপ্পড় মেরে তাকে বলল, শালা গরিব ইতর ছোট লোক, তুই কি ভেবেছিস যে আমি তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি? তবে শুনে রাখিস, তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা, তুই আমার বাসার চাকর হওয়ারও যোগ্য না। আমি শুধু তোকে এত কিছু করে বিয়ে করেছি তোর জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আর তুই মনে রাখিস, কখনো ভুলেও আমার সামনে এসে স্ত্রীর অধিকার আদায়ের চেষ্টা করবি না, তাহলে ওই দিনই হবে তোর জীবনের শেষ দিন। আর এখন তুই সোজা বাসা থেকে বেরিয়ে যা। আমার কাবিনের যে 30 লক্ষ টাকা নিয়ে আয়, সেটা আমাকে দিয়ে তুই আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবি। আর যদি
এটা না পারিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। কথাটা ভালো করে মনে রাখিস। রিয়ার মুখে এমন কথা শুনে রীতিমতো আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লাম। আসলে আমার সাথে এটা কি হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। আমার আগে ভাবা উচিত ছিল যে রিয়ার মতো এমন একটা বড়লোক অহংকারী মেয়ের সাথে বন্ধুত্ব করা। যদি সেদিন তার কথায় সাড়া না দিয়ে বন্ধুত্ব না করতাম তাহলে আজকে হয়তো এই দিনটি দেখতে হতো না। আসলে আমি কখনো বুঝতেও পারিনি যে রিয়া আমাকে বন্ধুত্বের ছলে প্রেমের জালে ফাঁসিয়ে হোটেলে নিয়ে গিয়ে আমাকে বেইজ্জতি করে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তারপরে কিনা আমাকে বিয়ে করে। এভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিবে, হয়তো এটাই ছিল আমার কপালে। তা না হলে কি আর সেই দিন কলেজে ঢুকতে গিয়ে ওর সাথে এমনভাবে ধাক্কা খাই আর ও কি না আমাকে প্রতিশোধ নেবার পরিকল্পনা করে। আসলে হয়তো ভুলটা আমারই ছিল যে এমন একটা মেয়ের চক্করে নিজেকে জড়িয়ে ফেলা। এরপর নয়ন কি আর করবে, সেখান থেকে চলে গেল চোখের পানি মুছতে মুছতে। আসলে এক নিমিষেই নয়নের স্বপ্ন, আশা, ভালোবাসা সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এবার নয়ন সিদ্ধান্ত নিল যে সে গ্রামে চলে যাবে, এই শহরে আর থাকবে না। কারণ এই শহরে থাকলে রিয়া তো তাকে যে করে হোক খুঁজে বের করবে। কারণ রিয়া শুধুমাত্র তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বিয়ে করেছে। তাই নয়ন 30 লক্ষ টাকা কাবিনের বোঝা মাথায় নিয়ে চলে গেল গ্রামে। আর হ্যাঁ, আরেকটি কথা, নয়ন কিন্তু রিয়াকে বিয়ে করার জন্য মোটেও রাজি ছিল না। আসলে রিয়া হোটেল রুমে নয়নের সাথে যা করেছে, কিন্তু পুলিশ তার উল্টোটা বুঝে রিয়ার কথা বিশ্বাস করে এক প্রকার বাধ্য করেছে তাকে বিয়ে করতে। যাই হোক, সেসব কথা এখন আর বলে লাভ নেই। এবার নয়ন চলে গেল গ্রামে তার বাবা মার কাছে। বাড়িতে গিয়ে বাবা মার সাথে দেখা করলো, আর তার মা বাবা তাকে দেখে অনেক খুশি হলো। নয়নের জীবনে যে এমন একটি ঘটনা ঘটে গেছে সে ব্যাপারে তার বাবা মা এখনো তেমন কিছুই জানে না। তো এক পর্যায়ে নয়ন তার বাবাকে বলল, মা বাবা তোমরা ভালো করে শোনো, আমি আর পড়ালেখা করব না। আমি গ্রামে থেকে কোনো একটা কাজ করব, আর কখনো ভুলেও ওই শহরে যাব না। কারণ সবার ভাগ্যে হয়তো শহরে পড়ালেখা করাটা সম্ভব হয় না, আর সেখানকার মানুষও তেমন ভালো নয়। তাই আমি সেখান থেকে চলে এসেছি, দেখি এখন গ্রামে ছোটোখাটো একটা ব্যবসা বা কোনো কাজ করতে পারি কি না। এ কথা বলে নয়ন চলে গেল তার ঘর। ছেলের মুখে এরকম কথা শুনে নয়নের বাবা মা তাকে তেমন কিছু বলল না। তারপর তারা অনেকবার নয়নকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তারা এক প্রকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নিল যে নয়ন যেটা ভাবছে সেটাই সে করবে। তাই ওকে আর এই বিষয়ে কোনো কথা বললো না তারা। এভাবে কেটে গেল প্রায় বেশ কিছুদিন। এবার নয়ন গ্রামের বাজারে ছোট্ট একটি দোকান নিয়ে শুরু করতে লাগলো তার ব্যবসা। মোটামুটি ভালোই চলছিল তার ব্যবসা বাণিজ্য, আর ভালোভাবে চলছিল তাদের দিনকাল। আস্তে আস্তে সুখের দিন আসতে লাগলো। প্রতিষ্ঠান আগের থেকে অনেক বড় হয়েছে। দেখতে দেখতে এভাবে কেটে গেল প্রায় 6 মাস। একদিন হঠাৎ রিয়ার বাবা প্রশ্ন করলো, আচ্ছা রিয়া, নয়ন যে সেই 6 মাস আগে বাসা থেকে চলে গেছে, ও এখন কোথায় আছে, কি করছে? তুই কি ওর কোনো খোঁজ খবর জানিস? না বাবা, আমি অনেকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, কিন্তু কোথাও কোনো খবর পাইনি। ওর আসলে সেদিন ভুলটা আমারই ছিল, তা না হলে ও এভাবে আমাকে ছেড়ে যেত না। কারণ ওকে এতটা কষ্ট দিয়েছি আর এত অপমান করেছি, সেটা কখনোই আমি ভুলতেও পারবো না। আসলে এই 6 মাসের মধ্যে রিয়া অনেকটা নিজেকে পরিবর্তন করে নিয়েছে। কারণ সে এখন বুঝতে পেরেছে যে জীবনের সঠিক মানুষ একবারই আসে। আসলে 6 মাসের মধ্যে রিয়ার অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু সবাই পূর্বের ঘটনা জেনে তাকে রিজেক্ট করে চলে গেছে। রিয়া তখন এটা ভেবে হতবাক হয়ে পড়েছে যে তার বাবার এত টাকা পয়সা সয় সম্পত্তি থাকার পরেও তাকে কেউ আর এখন বিয়ে করতে চাচ্ছে না। কারণ সবাই জেনে গেছে যে পূর্বে তার একটি বিয়ে হয়েছিল, আর তার স্বামীকে সে অনেক অপমান করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। যাই হোক, এবার রিয়ার বাবা অনেক খোঁজাখুঁজি শুরু করলো এবং রিয়াও অনেক চেষ্টা করলো নয়নের ঠিকানা বের করতে। তারপর হঠাৎ একদিন রিয়ার একটি ছেলের সাথে দেখা হলো, যে কিনা নয়নের বিষয়ে সব কিছু জানতো। আসলে নয়ন আর সে ছিল বেস্ট ফ্রেন্ড। রিয়া তখন তার কাছ থেকে পুরো বিষয়টা জানতে পারলো এবং নয়নের গ্রামের বাড়ির ঠিকানা জানতে পারলো। এরপর রিয়া বাসায় গিয়ে তার বাবাকে সবকিছু বলল, আর আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়লো নয়নদের বাড়ির উদ্দেশ্যে। শহর থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার পর ছিল নয়নদের বাড়ি। এরপর একটি সময় চলে আসতো, যে সময় রিয়া তার বাবাকে নিয়ে নয়নদের গ্রামে পৌঁছলো। গ্রামে পৌঁছাতে প্রথমে পরে একটি বাজার, আর সেই বাজারে ছিল নয়নের দোকান আর ব্যবসা প্রতিষ্ঠান। তো নয়ন হঠাৎ খেয়াল করলো যে রিয়া আর তার বাবা তার দোকানের সামনে দিয়ে যাচ্ছে তাদের গাড়ি নিয়ে। নয়ন মনে মনে কিছুটা আন্দাজ করতে পারলো যে তারা হয়তো তার খোঁজেই গ্রামে এসেছে। এবার নয়ন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে সোজা
তাদের বাড়িতে চলে আসলো। নয়নের এভাবে তাড়াহুড়ো করে বাড়িতে আসা দেখে নয়নের বাবা অনিতাকে জিজ্ঞেস করলো, আচ্ছা নয়ন, কোনো সমস্যা হয়েছে কিনা যে তুই এভাবে তাড়াহুড়ো করে বাড়িতে আসলি? না বাবা, আসলে তেমন কোনো সমস্যা হয়নি। তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি অন্য একটি কারণে। সেই কারণটি তোমরা একটু পরেই হয়তো দেখতে পাবে। আমার এরকম কথা শুনে মা চলে আসলো এখানে, মা বাবা দুজনে এখন আমার সামনে। আর এরই মাঝে হঠাৎ খেয়াল করলাম যে রিয়া আর তার বাবা এসেছে আমাদের বাড়িতে। আর আমি জানি যে রিয়া তার কাবিনের 30 লক্ষ টাকা নিতে এসেছে এখানে, তা না হলে সে কখনো এখানে আসতো না। তো এরই মাঝে রিয়াকে আর তার বাবাকে দেখতে পেয়ে বাবা আমাকে জিজ্ঞাসা করলো, নয়ন, এরা কারা? বাবার কথায় কোনো জবাব না দিয়ে আমি বললাম, বাবা কিছুদিন আগে যে তোমাকে 30 লক্ষ টাকা দিয়েছি সেই টাকাটা একটু নিয়ে আসো এখন। বাবা চলে গেল টাকা আনতে, আর আমি রিয়াকে বললাম, আমি খুব ভালো করে জানি তুমি কেন এখানে এসেছো। একটু অপেক্ষা করো, তোমার টাকা তুমি ঠিকই পেয়ে যাবে, আর সাথে ডিভোর্স লেটারটাও পেয়ে যাবে। একটু পর দেখতে পেলাম বাবা টাকার ব্যাগটা নিয়ে আসলো আর আমার হাতে দিল। তখন আমি টাকার ব্যাগটা নিয়ে রিয়ার হাতে ধরিয়ে দিলাম আর ডিভোর্স লেটারটা দিয়ে বললাম, আজ থেকে তোমার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। যদিও এর আগেও কোনো সম্পর্ক ছিল না, তবুও বিয়ে নামক একটা শব্দ ছিল। যাই হোক, এই নাও তোমার কাবিনের 30 লক্ষ টাকা। আর এটা হলো ডিভোর্স লেটার, এখানে আমার সিগনেচার করা আছে। আর তুমি সিগনেচার করে কাবিনের টাকাটা গুনে নিয়ে এখান থেকে চলে যেতে পারো। আর হ্যাঁ, তুমি এখন মুক্ত। প্লিজ তুমি এখান থেকে চলে গিয়ে আমাকে মুক্তি দাও, তাহলে আমি খুশি হব। নয়নের বাবা মা এবং রিয়ার বাবা সকলেই তাকিয়ে দেখছে। নয়নের কাণ্ড আসলে রিয়ার বাবা সবকিছু জানলেও নয়নের বাবা মা কিন্তু এখনো কিছুই জানে না, তারা শুধু দেখেই যাচ্ছে। তোর রিয়ার বাবার মুখে কোনো কথাই নেই, কারণ সে তো জানে রিয়া তার সাথে কত খারাপ ব্যবহার করেছে। রিয়া তখন কাবিনের টাকার ব্যাগ নিচে ফেলে দিল আর ডিভোর্স লেটারটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। রিয়ার এমনটা করা দেখে নয়ন তাকে বলল, কি করলে তুমি এটা? ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেললে কেন? আসলে তুমি কি চাও বলো তো? আমাকে কি একটুও শান্তিতে থাকতে দিবে না? নয়ন, আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু না। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এতদিনে বুঝতে পেরেছি যে টাকা থাকলে জীবনের সব কিছু পাওয়া সম্ভব নয়, আর টাকা পয়সা এইসব ভালোবাসার কাছে সবই তুচ্ছ। নয়ন, এতদিনে আমি বুঝতে পেরেছি যে তুমি আমার একমাত্র যোগ্য জীবনসঙ্গী, কারণ তোমার চোখে আমার প্রতি যে ভালোবাসাটা দেখেছি সেটা পৃথিবীর আর কারো চোখে আমি দেখিনি। আর হ্যাঁ, আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করেছি, এত খারাপ ব্যবহার করেছি, তোমাকে এত অপমান করেছি যা ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। প্লিজ তবুও আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি, আর তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও প্লিজ। নয়ন, শোনো রিয়া, তোমার জন্য আমার মনে কোনো মায়া, দয়া আর ভালোবাসা কোনো কিছুই নেই। কারণ তুমি আমাকে এত অপমান করেছো যা আমি কখনো ভুলতেও পারবো না। সো এসব কথা এখন আর আমাকে বলে কোনো লাভ নেই। তুমি যেটা চেয়েছিলে তোমাকে আমি সেটাই ফিরিয়ে দিয়েছি। তাই এখন আর এখানে এক মুহূর্ত দেরি না করে তুমি চলে যাও তোমার জায়গায়। প্লিজ নয়ন, তুমি আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আর হ্যাঁ, তুমি যদি আমাকে ভালোবাসতে নাই পারো তাহলে আমাকে গলা টিপে শেষ করে ফেলো, কারণ আমি তোমার স্ত্রী না হয়ে বেঁচে থাকতে পারলে এই জীবন আর রাখবো না। নয়ন তখন কি করবে তা বুঝে উঠতে পারছে না, কারণ সে এখনো চিন্তায় আছে যে এটাও যদি রিয়ার কোনো মিথ্যে প্রতারণা হয় তাহলে তো সে আবারও হেরে যাবে। কিন্তু তৎক্ষণাৎ নয়ন একটা জিনিস খেয়াল করলো যে রিয়ার চোখে এমন কান্নার আর আকুতি মিনতির পানি যেটা আগে কখনো সে দেখেনি। এবার রিয়ার বাবা গিয়ে নয়নের বাবা মাকে পুরো বিষয়টা বিস্তারিতভাবে বলল। নয়নের বাবা মা ওই বিষয়টা প্রথমে মেনে নিতে চায়, কিন্তু এক পর্যায়ে রিয়ার বাবার অনুরোধে আর রিয়ার এমন কান্নাকাটি দেখে নয়নের বাবা মা যে রিয়াকে তাদের পুত্রবধূ হিসেবে মেনে নিল। আর তখন নয়ন তাদেরকে বলল, বাবা মা, তোমরা জানো না এই মেয়ে কত বড় প্রতারক। সে আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করে আমার পড়ালেখাটা ধ্বংস করে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমি বাধ্য হয়ে সেদিন গ্রামে চলে এসেছিলাম। নয়নের বাবা এতক্ষণে পুরো বিষয়টা জেনে গেছে। তখন নয়নকে থামিয়ে দিল আর বলল, শোন নয়ন,
ভুল তো মানুষ মাত্রই হয়, তাই আমি চাই যে তুই সবকিছু ভুলে রিয়াকে স্ত্রী হিসেবে মেনে নে আর সুখে শান্তিতে সংসারটা করতে থাকি। ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কি আর করব, তখন আমি আর কিছু বলতে পারলাম না। যাই হোক, সব কিছু ভুলে গিয়ে রিয়াকে আপন করে নিলাম। নয়নের বাবা তখন বলল, নয়নকে তোদের বিয়ে তো আমরা নিজ চোখে দেখিনি, তাই আবারও আমাদের সামনে তোদের দুজনের বিয়ে হবে। এবার রিয়ার বাবা ও নয়নের মা বাবা সকলে মিলে নয়ন আর রিয়ার আবারও বিয়ের ব্যবস্থা করলো। এবার খুব ধুমধাম করে তাদের বিয়ে হবে। নয়নদের পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং আশপাশের কয়েক গ্রামের মানুষ সহ সবাইকে দাওয়াত করা হয়েছে। অনেক ধুমধাম করে এবং অনেক সুন্দরভাবে তাদের বিয়ে কার্য এবার সম্পূর্ণ হলো। বিয়ে শেষ। এবার রাত্রিবেলা বাসর ঘরে গিয়ে বসলো আর ঘোমটাটা তুলে বলল, আজকেও কি আমাকে অপমান করবে, নাকি আমাকে আজকে ভালোবাসবে? এটা বলতেই দেখতে পেলাম রিয়া আমার গলা জড়িয়ে ধরে আমাকে বিছানায় শুইয়ে দিল আর আমার উপরে বসে আমাকে বলল, না, আজকে আর তোমাকে কোনো অপমান করব না, তবে তোমার ঘাড়ে চড়ে তোমার ঘাড় মটকাবো আর আমার ভালোবাসার চাদরে তোমাকে জড়িয়ে সারা জীবন রাখবো। এরপর রিয়া আমাকে সর্বোচ্চ পরশ দিয়ে আদর করতে লাগলো। আর এরপর কি হয়েছে সেটা আপনাদের বলতে পারবো না। ওই যে দেখেন, লিজেন্ডরা ইতিমধ্যেই বুঝে গেছে। এভাবে সারা রাত দুজনের আদর ভালোবাসার বিনিময়ের মাধ্যমে তাদের জীবনের যত অপূর্ণ ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল সবকিছু পরিপূর্ণ হলো। এরপর কিছুদিন পর রিয়ার বাবা চলে গেল সেখান থেকে এবং রিয়া তার শ্বশুর বাড়িতে তার স্বামী সহ শ্বশুর শাশুড়িকে সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আর ভালোবাসা আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।